ক্ষেত্রে দুনিয়াতে যা যা হয়েছে তার তুলনায় বাংলাদেশে কিছুই হয়নি। আমরা অত্যন্ত ভদ্র সভ্য আচরণ প্রমাণ করেছি। 850-900 যুবককে মেরে ফেলার পরে কিছুই হয়নি। আর যাও হয়েছে এর ভিতরে অনেক স্যাবোটাজ আছে, অনেক দুষ্টামি অ্যাটাক আছে। এরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন তারা অনেক কিছু করেন না। আমরা গত যুগপৎ আন্দোলনে কিন্তু বিএনপির যুগপৎ জোটে আমরা কিন্তু যাইনি। আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম। কখনো কখনো বিএনপি কর্মসূচির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি, কখনো কখনো আমরা স্বাধীনভাবে কর্মসূচি দিয়েছি। নির্বাচনী জোটের ব্যাপারে আমরা এখনো ফাইনালি কোনো সিদ্ধান্ত নেই নাই যে আমরা কি বিএনপির জোটে যাচ্ছি, আমরা কি ছাত্রদের যে নতুন দল আসবে সেই দলের নেতৃত্বে একটা জোট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে যাব, সেই ব্যাপারে আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা বোধ করছি যে বিএনপি যত বড় রাজনৈতিক দল এবং যে বাস্তবতায় আমরা বাস করছি, বিএনপি নির্বাচন করে যদি 250+ সিট নেয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে। অতএব বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু বিএনপিকে সমালোচনা করা, গণতন্ত্রের যে একটা রাজনীতি সংসদে দরকার, তাকে যে চেকের ভিতরে রাখা, তাকে যে গঠনমূলকভাবে জবাবদিহিতার আওতায় আনার প্ল্যাটফর্মগুলো জীবিত থাকতে হবে। আমরা সবাই মিলে এমন এমন আইডিয়াও আছে যে আওয়ামী লীগ ছাড়া সবাই একসাথে নির্বাচন করা, যারা যারা এই আওয়ামী বিরোধী রাজনীতি করেছে। তাহলে দিন শেষে আপনার বিরোধী দল কে থাকে, সরকারের সমালোচনা কে করবে? এটা দেশের জন্য ভালো হবে না। তাই আমরা বোধ করছি যে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু বিএনপির বাইরেও একটা বড় রাজনৈতিক কাঠামো থাকা দরকার, যারা দেশের মানুষের পক্ষে, মানুষের জন্য সরকারের বিএনপির সমালোচনা করবে। এই গণতন্ত্রটা না থাকলে বাংলাদেশের সংসদ কার্যকর থাকবে না, রাষ্ট্র থাকবে না। এখানে আবার একটা বাকশাল কায়েম হবে, সবাই মিলে লুটপাটের একটা রাজতন্ত্র কায়েম হবে। সেটা আবার আমরা 16 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার একটা এক্সটেনশন হবে। অতএব এই সকল বাস্তবতা আমরা বিবেচনায় রাখছি, রেখে দেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, ভবিষ্যৎ বাংলাদেশ 2 যেটাকে বলছি, সেই স্বার্থে আমাদের কোয়ালিশন অথবা অ্যালায়েন্সের যে রাজনীতি সেটা নির্ধারিত হবে। বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। এই সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতিটা 53 বছরে আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু আমরা খুব বেশি দেখিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটা কিছু আংশিক চালু হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা বোধ করেছি বিএনপি এই রাজনীতিটা আসলে স্মরণ করে নাই এবং এটা ধরে রাখতে পারেনি। এই বাস্তবতায় আমরা যেটা করেছি যে আমাদের একটা গবেষণা টিম আছে, যে আমরা তাদেরকে দিয়ে গবেষণা করিয়েছি যে বাংলাদেশ রাষ্ট্রে জনগণের ভোগান্তির জায়গাগুলো আইডেন্টিফাই করা, এবং আমরা প্রায় 21-22টা জায়গা ক্ষেত্র আইডেন্টিফাই করেছি যে জায়গাগুলো বাংলাদেশের মানুষকে খুব বেশি কষ্ট দেয়। এবং এর ভিতরে আবার আমরা অগ্রাধিকারের ভিত্তিতে 4-5টা জিনিস আমরা উপরে রেখেছি যেগুলো বেশি কষ্ট দেয়, এবং আমরা বোধ করছি যে এগুলোকে নিয়ে ক্যাম্পেইন করা এবং এটার বিকল্প সমাধান হাজির করার মধ্য দিয়ে আমরা রাজনীতিটা করবো। নামে অলরেডি তারা অর্ডিন্যান্স জারি করেছে, বিচার বিভাগের কমিশনও এই প্রস্তাব দিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন গত কয়েক মাস আগে পল্লী বিদ্যুতের অনেক ইঞ্জিনিয়ারকে, অনেক কর্মকর্তাকে আপনার রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক করেছে, সাসপেন্ড করেছে, ট্রান্সফার করেছে, জেলে নিয়েছে। আমরা এটা প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদের কারণে যেটা হয়েছে, বিকল্প সরকার শুনে তারা কমিশন করে দিয়েছে। তারা পল্লী বিদ্যুতের এইটা ঘটনাটা কি তারা কমিটি করে দিয়ে এটা অলরেডি আলোচনা করছে, তারা বোঝার চেষ্টা করতেছে তার সমাধান না। তো এইরকম খাতওয়ারি সমস্যাটা শুধু আইডেন্টিফাই করা না যে আমি গণবিরোধী বাজেট মানি না। বাংলাদেশে দেখবে গণমুখী বাজেটকে স্বাগত, গণবিরোধী বাজেটকে প্রত্যাখ্যান, সিম্পল ব্যানার করা থাকে দুই দলের। সকল দল যখন সরকারি দলে থাকে আর বিরোধী দলে থাকে, দুইটা ব্যানার করে বাজেট পেশ হয়েছে মিছিল করে ফেলবে। এবি পার্টি একমাত্র রাজনৈতিক দল প্রতি বছর সে বিকল্প বাজেট দেয়, এবং আমরা সরকারের বাজেট দেবার আগে বাজেট দিই, এবং এই বাজেট প্রস্তাবনাটা আমরা এনবিআর এ পাঠাই, অর্থ মন্ত্রণালয়কে পাঠাই, আরো যেখানে যেখানে পাঠানো দরকার। এবং আমরা এরকমও শুনেছি আওয়ামী লীগের আমলেও আমাদের বাজেট প্রস্তাবনা থেকে 2টা, 3টা, 4টা প্রস্তাবনা তারা বাজেটে অন্তর্ভুক্ত করেছে। তো এই যে আমরা বলছি যে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি মানে হচ্ছে যে জনগণের চলমান ভোগান্তি নিয়ে আমার বিকল্প প্রস্তাবনাটা আমি রাষ্ট্রের কাছে হাজির করব, যে একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না।